আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মহাখালীতে সড়ক অবরোধ করে তিতুমির কলেজের শিক্ষার্থীদের গণ অনশন, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা সহ 9 দফা দাবি, রাজধানী জুড়ে তীব্র যানজটে ভোগান্তি। রাজনৈতিক দলে যোগদান বা পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত হয়নি, জানালেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারে থেকে কেউ থাকবেন না দলে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি। 4 জেলায় ভার্চুয়াল কর্মশালায় তারেক রহমান। ক্ষমতায় গেলে বাজেটের 5 ভাগ শিক্ষা খাতে ব্যয় করার ঘোষণা। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইনের জটিলতা কাটাতে সংশোধন আনবে নির্বাচন কমিশন। সংস্কার প্রস্তাব নিয়ে শিগগিরই সরকারের কাছে আনুষ্ঠানিক মতামত। এবং বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হলো 58তম বিশ্ব ইজতেমা। টঙ্গী ময়দানে তাবলিগের শুরাই নিজামের সাথীদের ঢল, কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ 7 দফা দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ করে দিনভর বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। একই সাথে সেখানে গণ অনশন করছেন তারা। 7 কলেজের সঙ্গে কোনো যৌথ বিশ্ববিদ্যালয় চান না আন্দোলনরত শিক্ষার্থীরা। তিতুমির বিশ্ববিদ্যালয়ের নামে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি জানান তারা। এদিকে নগরীর অন্যতম ব্যস্ত সড়ক আটকে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রিপোর্ট আদ্দিন সজীবের। আবারও সড়কে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দাবিটা নতুন নয়, এই কলেজকে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে অবরোধ করেছেন তারা। এতেই থমকে গেছে মহাখালী গুলশান সড়কে গাড়ির চাকা। চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা, বিপদে অসুস্থ রোগীরাও। এই দফায় আন্দোলনের শুরুটা বুধবার বেশ কয়েকজন শিক্ষার্থীদের আমরণ অনশন থেকে, যাদের অন্তত 3 জন অসুস্থ হয়ে পড়েন। এরই মধ্যে শিক্ষার্থীরা এই আন্দোলনের সঙ্গে সহমত জানিয়ে যুক্ত হলে পরিস্থিতির অবনতি হয়। শুরুতে মহাখালীতে কলেজের সামনে সড়ক অবরোধ করেন তারা। আমাদের 28 বছর থেকে এখানে ইন্টারমিডিয়েট নাই, 8 বছর থেকে ডিগ্রি নাই। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি কলেজ এবং কম্বাইন্ড কলেজ। বাংলাদেশের মধ্যে এরকম বৈশিষ্ট্য নিয়ে আরো কোনো প্রতিষ্ঠান নাই। আমরা 5 জন অনশন শুরু করেছিলাম, আমরা মিলিত হতে পারি, কিন্তু আজ যেটা গণ অনশনে পরিণত হয়েছে, হয়তো এই 9 দফা দাবি মেনে নিবে, না হয় 35,000 শিক্ষার্থীর একে একে লাশ নিয়ে যাবে এখান থেকে। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, কোনো অবস্থাতেই 7 কলেজের সঙ্গে কোনো যৌথ বিশ্ববিদ্যালয় চান না তারা। দাবি মানা না হলে সড়ক থেকে সরে না যাওয়ার কথাও জানানো হয়। আমরা এখন অবধি এখানে অনশন কর্মসূচি পালন করেছিলাম, কিন্তু আমরা আমাদের তিতুমির কলেজের প্রশাসনের অসহযোগিতা এবং আমাদের নিয়ে ওনারা তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আমরা আমাদের কর্মসূচি তিতুমিরের গেট থেকে রাজপথে আসছি। আমাদের শিক্ষার্থীরা এখানে মরতেছে, 18 ঘন্টা হয়ে যাওয়ার পরও কেউ আসতে দেখতে আসে নাই। না আসছে প্রিন্সিপাল, না আসছে এদের কোনো অপদার্থ কোনো শিক্ষক। এখানে আমি আমার শিক্ষার্থী আমার সন্তান না খেয়ে আছে, আমি খাওয়াতে পারি। এছাড়া রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 2024-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা, শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ সহ 9 দফা দাবিতে চলছে এই আন্দোলন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। নতুন রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুষ্ঠানে তিনি আরও বলেন, সরকারের থেকে কোনো রাজনৈতিক দলে যুক্ত হব না। জাতীয় নির্বাচনের আগে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার করতে হবে বলেও জানান তিনি। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমার। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সাংবাদিকদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্য ভবনে অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। যারা ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, যারা বুলেট এর মাধ্যমে আমার ভাইদেরকে বোনদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে, এবং এই সকল ঘটনার যে হুকুমে আসামি শেখ হাসিনা, তার অবশ্যই বিচার করা হবে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সরকারের থেকে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার সুযোগ নেই। এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয় নাই, হ্যাঁ, এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো, এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। কোনো রাজনৈতিক দল গঠনের না, এখনো আমরা এটা ভাবিনি। আমরা তো সরকারের কার্যক্রমই করতেছি। তো এই আলাপটা আসছিল যখন আসলে কিছু রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ, তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলুক, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। এর আগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ 6 সাংবাদিক, আহত সাংবাদিক সহ তাদের সন্তানদের শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনার নামে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা আন্দোলন কর্মসূচি নিয়ে দেশের মানুষের কোনো আগ্রহ নেই বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণহত্যা, দুর্নীতির জন্য শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের অপেক্ষায় রয়েছে জনগণ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিবন্ধী রিকশা চালক মামুনের জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী অভিযোগ করেন, যারা ছাত্র জনতাকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। রাষ্ট্রবাদী হয়ে কেন ছাত্র জনতার হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, এমন প্রশ্ন রাখেন তিনি। বিভিন্ন জায়গায় মামলার নামে বিএনপি নেতাকর্মীদের নাম জড়িয়ে হয়রানি করা হচ্ছে অভিযোগ করে বিএনপির এই মুখপাত্র বলেন, এর সাথে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত। প্রতারক যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তার সন্তানদেরকেও প্রতারক বানায়, তার প্রমাণ শেখ হাসিনা এবং তার ছেলেমেয়েরা। উনি নাকি কর্মসূচি দিয়েছে, এটা সত্য কিনা জানি না, তারই নির্দেশে কেউ সব ছড়িয়ে দিচ্ছে। মুগ্ধের রক্তের দাগ শুকিয়েছে, আহরাফের রক্তের দাগ শুকিয়েছে, আবু সাইদের রক্তের দাগ মুছে। আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে লাভ দিয়ে পড়বে। আর মানুষ তো প্রত্যাশা করছে শিশু কিশোরদের হত্যা করতে পারে। আর তো প্রচন্ড মানবতা বিরোধী অপরাধী, এদের বিচারের জন্য, এদের শাস্তির জন্য অপেক্ষা করছে। দর্শক, এই মুহূর্তে মহাখালীতে আছেন সহকর্মী ফাজলিন রাব্বি। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাব্বি, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ নাবিলা। আপনি যেমনটি বলছিলেন যে এই তিতুমির কলেজের আন্দোলন ঘিরে রাজধানীর প্রায় এই দিকটা, অর্থাৎ গুলশান, বনানী এর আশপাশে তেজগাঁও একেবারে স্থবির হয়ে আছে যানজটের কারণে। মানুষ কোথাও কোনো নড়াচড়া করতে পারছে না। আপনি জানেন যে অফিস শেষ সময় কোনো প্রচন্ড রকমের যানজটে মানুষ অতিষ্ঠ হয়ে রয়েছে। আর অন্য দিক থেকে আন্দোলনের কথা যদি বলেন, আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এখনো তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ তারা এই পথ ছাড়বেন না। এবং কয়েকজন শিক্ষার্থী অনশনের ডাক দিয়েছেন এবং তারা অনশন করছেন এই তাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবিতে। তাদের মূলত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা এবং একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা এবং সাংবাদিকতা এবং গণযোগাযোগ সাংবাদিকতা সহ এরকম কয়েকটি বিষয়ে তাদের এই কোর্স কারিকুলামে যুক্ত করা সহ 7 দফা দাবিতে তারা মূলত এই আন্দোলন কর্মসূচিটি ঘোষণা করেছে এবং আন্দোলন চলছে। এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে তাদের এর সাথে কথা বলার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল এখানে আসছেন, কিন্তু সেটি প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেল শুনেছি, কিন্তু তারা এখন পর্যন্ত এসে এখানে পৌঁছতে পারেনি। আপনি যেমনটি বলছিলাম যে প্রচন্ড জ্যাম, প্রচন্ড রাস্তাঘাট, মানুষ এদিকের মানুষ স্থবির হয়ে পড়েছেন এবং তারা মানুষের কথা যদি বলি তারা প্রচন্ড বিরক্ত হচ্ছে এবং তারা বলছেন যে তাদের এই সমস্যার সমাধান যত দ্রুত করা যায় এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে এর একটি সমাধান আসলে বের করা উচিত। আর আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীরা অনড়, তারা যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বেন না এবং আন্দোলন চলতে থাকবে। নাবিলা, এই পর্যন্ত আমার কাছে সব। ধন্যবাদ রাব্বি আপনাকে।
সংসদীয় আসনে সীমানা নির্ধারণ আইনের জটিলতা কাটাতে সংশোধন আনবে নির্বাচন কমিশন। ভোটার ও জনসংখ্যার পাশাপাশি ভৌগোলিক অখণ্ডতাকে গুরুত্ব দিয়ে সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশন বৈঠক শেষে তিনি আরও জানান, সংস্কার প্রস্তাব নিয়ে শিগগিরই সরকারকে আনুষ্ঠানিক মতামত জানাবে ইসি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকা আইনের পর্যালোচনা এবং প্রবাসীদের ভোটার করা সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু ইস্যু নিয়ে সভা অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনে। দীর্ঘ বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, সংশ্লিষ্ট আইন পর্যালোচনায় কমিটি গঠনের কথা। একটা বিগ নাম্বার পুরনো কনস্টিটিউয়েন্সি ফেরত চাচ্ছে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের জিওগ্রাফিও দেখতে হবে, আমাদের ডেমোগ্রাফিও দেখতে হবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিও দেখতে হবে। আমরা এই তিনটি বিষয়কে সন্নিবেশ করেই এই প্রভিশনটা করার জন্য সাজেস্ট করছি। তিনি জানান, প্রবাসীদের ভোটার করতে পাসপোর্ট ও জন্মসনদকেই মূল দলিল হিসাবে দেখা হবে। একই সাথে প্রবাসীদের ভোট গ্রহণে তিনটি বিকল্পের কথা ভাবছে নির্বাচন কমিশন। একটি বর্তমানে যেটা আছে পোস্টাল ব্যালট, যেটা খুব একটা কার্যকরী নয়। দ্বিতীয়, প্রক্সি ভোটিং এর বিধান বিভিন্ন দেশে আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অপশন। আর থার্ড অপশন হচ্ছে ডিজিটাল বা অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা। কিন্তু অনলাইনে ভোটিং এর এই ব্যাপারটি খুব সহজ নয়। ইসির এসব সিদ্ধান্ত বা আগাম প্রস্তুতি সংস্কার প্রস্তাবের সাথে সাংঘর্ষিক হবে না বলেও মনে করে কমিশন। সংস্কার প্রতিবেদন নিয়ে পর্যবেক্ষণ সরকারের কাছে পাঠানো হবে বলে জানান নির্বাচন কমিশনার। দিস আর অল কমপ্লিমেন্টারি অ্যাক্টিভিটিস। আমি মনে করি আমাদের এখান থেকেও যদি কোনো ইনপুট দেওয়ার থাকে সেটা দিলে পারে, ইট উইল বি ফার্দার রিইনফোর্সড। এটার সাথে কোনো কন্ট্রাডিকশনের কোনো সুযোগই নাই। এদিকে সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের 2 গণতন্ত্র বিশেষজ্ঞ। 1 ঘণ্টার বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি জানান, বিভিন্ন পর্যায়ে নির্বাচনী কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনে আন্তরিক। এ সময় ভোটারদের আস্থা ফেরানোর উপর তাগিদ দেন ইইউ প্রতিনিধি। We have been here for 2 weeks. We will be leaving the country by the end of this week, and we will be very happy to continue conversations with the national institutions as well as civil society in Bangladesh. ইইউ প্রতিনিধিরা নির্বাচনের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন কমিশনকে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জবাবদিহিতা নিশ্চিত করতে নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে হবে, অন্যথায় কোনো সমস্যার সমাধান হবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে খুলনা বিভাগের 4 জেলায় রাষ্ট্র সংস্কারের 31 দফা শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ক্ষমতায় গেলে বাজেটের 5 ভাগ শিক্ষা খাতে খরচ করা হবে বলে জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আজকের এই কর্মশালা রাষ্ট্র সংস্কারে বিএনপির দর্শন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশব্যাপী বিভিন্ন প্রচারণা ও কর্মশালা করছে দলটি। এরই অংশ হিসেবে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরা জেলায় কর্মশালায় অংশ নেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের 31 দফার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পলাতক স্বৈরাচার রাষ্ট্রের সবকিছু ধ্বংস করে পালিয়ে গেছে, এখন বিএনপিকে রাষ্ট্র মেরামতের নেতৃত্ব দিতে হবে। তিনি বলেন, জনগণের কথা ভাবে বলেই বিএনপি সবার আগে সংস্কারের কথা বলেছে। 31 দফাতে আমরা যা যা বলেছি কম বেশি কিন্তু এখন আমরা পত্রপত্রিকায় দেখি সংস্কার যে কমিশন করেছে, সরকার যে কমিশন করেছে, সেই কমিশন যেসব বিষয়ে জমা দিয়েছে রিপোর্ট কম বেশি আমাদের কথায়। স্বাভাবিক, তারা একটু সরকার তো একটু এদিক ওদিক বলতে চাইবেই তারা, কিন্তু মূল বিষয় আমাদের বাইরে তারা যেতে পারছে না। আমরা বলেছি, কারণ আমরা চিন্তাই করে দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে। বড় দল হিসেবে বিএনপিকে দায়িত্ব পালন করতে হবে, আপনাকে নেতৃত্ব দিতে হবে, আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে। কিসের? এই 31 দফা বাস্তবায়নের। কিসের? জনগণের যে মৌলিক সমস্যা, দেশের যে মৌলিক সমস্যা, যে রাষ্ট্র মেরামত, সেই মেরামতের কারিগর আপনাদেরকে হতে হবে। তারেক রহমান বলেন, স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে না পারলে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি বলেন, একমাত্র নির্বাচিত প্রতিনিধি জনগণের সমস্যা সমাধান করতে পারবে, নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা যত যাই করি, আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না।
যত ঝড় তুফান বন্যা বৃষ্টি যাই হোক না কেন নির্বাচন হতেই হবে, নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা যতই সংস্কারের কথা বলি, আমরা যাই বলি না কেন, সমস্যার সমাধান করতে হবে তাদেরকে দিয়ে যাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে, এবং এই জবাবদিহিতা যদি আমরা গড়ে তুলতে পারি একদিনে হবে না, বাস্তবতা বুঝতে হবে। জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, যারা বিএনপিকে লক্ষ্যভ্রষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। যে দায়িত্ব আমরা নিয়েছি, যে দায়িত্ব আমাদের উপরে জনগণ দিয়েছে, কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। যে কথা আমরা জনগণকে বলেছি যে নির্বাহী বিভাগের আজ্ঞাবহ না হয়ে নির্বাচন কমিশন যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে আইনগত সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। শুধু ফ্যাসিবাদের অবসান নয়, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন বলে মনে করেন তিনি। নির্বাচনের সংস্কার নিয়ে আয়োজিত আলোচনা সভায় সংস্কার কমিশনগুলোর উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সংস্কারকে সামনে রেখে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য রাজধানীর BIISS মিলনায়তনে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। সংস্কারকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি জনগণের ইচ্ছার প্রতিফলন বাস্তবায়নে দ্রুত নির্বাচন আয়োজন জরুরি বলে মনে করেন আলোচকরা। আইন যারা প্রয়োগ করার দায়িত্বে আছেন তারা যখন আইন ভাঙে তখন আমরা মনে করি বেঁচে থাকতে হলে আমাদেরকে আইন ভাঙতে হবে। আমাদের যদি টেকসই সংস্কার করতে হয় তাহলে আমাদেরকে রাজনৈতিক ব্যবস্থা এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মনে করেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধতা বহির্ভূতভাবে সিদ্ধান্ত গণতন্ত্রের পথে বড় চ্যালেঞ্জ। তারা তাদের চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত জনগণকে ঘুমিয়ে থাকতে পরামর্শ দিবেন, নির্বাচনকে স্থগিত রাখার পরামর্শ দিবেন। প্রকারান্তরে মনে হবে জনগণের চাইতে তারা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত একদল বুদ্ধিজীবী, কেবলমাত্র তারাই জনগণের জন্য ত্রাণকর্তা হিসেবে হাজির হবেন, তখন জনগণ ঘুম থেকে উঠে তাদেরকে অনুসরণ করবেন। এমন ধরনের মনোজগৎ অবচেতন ভাবে আমাদের অনেক বুদ্ধিজীবীদের মধ্যে কিন্তু কাজ করে। বক্তারা বলেন, অর্থনৈতিক সংকটের মাঝে জনস্বার্থমূলক উদ্যোগ নিতে না পারলে ব্যর্থতার দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। এই দুর্মূল্যের সময় তাদের ওয়েলফেয়ারের কথা আমরা ভাবছি। তো সুতরাং আসলে সামগ্রিকভাবে আমরা এই সংস্কারের যে প্রাথমিক ধাপটা, সেই ধাপটাও খুব একটা দেখতে পাচ্ছি না। এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, শুধু ফ্যাসিবাদের অবসান নয়, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে গভীর সংস্কার প্রয়োজন। গণতান্ত্রিক পুনর্গঠন করতে হয়, তাহলে আমাদের যে নিয়োগ পদ্ধতি বদলাতে হবে, আমাদের আইন কানুন বিধিবিধান ইত্যাদির পরিবর্তন করতে হবে। এই জন্য সংস্কার, এবং একই সাথে যারা অন্যায় করবে তাদের কনসিকুয়েন্স থাকতে হবে, তাদের যেন অন্যায়ের বিহিত হয় সেরকম ব্যবস্থা থাকতে হবে। তবে নারীদের জন্য কোটা সংরক্ষণকে বৈষম্য দূর করার টুল বলে মনে করেন ডক্টর বদিউল আলম মজুমদার। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সম্প্রতি নারীদের বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে দিনাজপুর ও জয়পুরহাটে মেয়েদের 2টি ফুটবল ম্যাচ পরিচালনায় বাধাদানকারীদের কর্মকাণ্ডে নিন্দা জানিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার যে কোনো গোষ্ঠীর নাগরিকদের প্রতি বৈষম্য বা নিপীড়নের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। নারীরা বাংলাদেশের নাগরিক ও পুরুষদের মতোই সমানভাবে মানবিক ও নাগরিক অধিকার ভোগ করে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশী নাগরিকদের পূর্ণ অধিকার নিশ্চিতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। কেউ নারীদের অধিকার লঙ্ঘন বা বেআইনি বিধিনিষেধের সাথে যুক্ত হলে তিনি বা তারা দেশের প্রচলিত আইনি ব্যবস্থার মধ্যে পড়বেন। ইতোমধ্যে স্থগিত হওয়া ফুটবল ম্যাচ পুনরায় চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দিনাজপুর ও জয়পুরহাট জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। জুলাই আগস্ট গণহত্যার মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত বলছে, আসামিদের গ্রেপ্তারে যাদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই কথা বলেন। এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শকের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ করতে প্রসিকিউশনকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তির রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের শিক্ষার্থী ইমাম হোসেন তাইম হত্যার ঘটনায় ওয়ারিজনের সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদ
ও যাত্রাবাড়িতে সাকিব হাসান হত্যার ঘটনায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য 6 এপ্রিল পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল। যদি কোনো মামলার সাথে সংশ্লিষ্ট কোনো বস্তু সিজ বা সার্চ করে পেয়ে যায়, সেটা যেন এক্সামিন করতে পারে ফ্রম দি প্রপার অথরিটি, সেই দুটি অ্যাপ্লিকেশন করেছিলাম, দুটি অ্যাপ্লিকেশনই মঞ্জুর হয়েছে। জুলাই আগস্ট গণহত্যার মামলায় এখন পর্যন্ত 109 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও গ্রেফতার করা হয়েছে 35 জনকে। প্রসিকিউশনের এমন তথ্যের ভিত্তিতে সরকার ও রাষ্ট্রপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। ট্রায়াল প্রসেসটাকে আপনারা মনিটরিং করছেন বা প্রেস ব্রিফিং, আমাদের বক্তব্য বিভিন্ন মিডিয়ায় যাচ্ছে, ঘটনা বললে অনেকের কাছে এই বিষয়গুলো আছে, যেটা আমি বললাম যে এটা বলবো না, আপনাকে আবারও অনুরোধ করছি যে এটা আমরা বলবো না। এদিন জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ধর্ম উপদেষ্টার কর্মসূচির মিডিয়া কভারেজে নারী সাংবাদিক প্রবেশে বাধা, সোশ্যাল মিডিয়া এক নারী সাংবাদিকের ফেসবুক ওয়ালের পোস্টের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, গত 29 জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এমন ঘটনা ঘটেছে বলে পোস্টটিতে উল্লেখ করা হয়। অনুষ্ঠানের আয়োজক ছিল কওমি উদ্যোক্তা নামের একটি সংগঠন, যেখানে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে তিনি অবহিত ছিলেন না এবং কোনো সাংবাদিকও তাকে এ বিষয়ে অভিযোগ করেননি। সেখানে থাকা অবস্থায় এমন ঘটনার বিষয় জানলে অবশ্যই নারী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেন তিনি। কওমি উদ্যোক্তা সম্মেলনে এমন ঘটনা ঘটলে তা নিন্দনীয় বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। আগামীতেও ধর্ম উপদেষ্টা ও তার মন্ত্রণালয় নারী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করে যাবে বলে উল্লেখ করা হয়েছে এতে। বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব ইজতেমার 58তম আয়োজন। এতে অংশ নিয়েছেন ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের তাবলিগের সাথীরা। টঙ্গীর তুরাগ তীরে প্রথম পর্বের ইজতেমায় এরই মধ্যে ময়দানে নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন জিম্মাদার মুসল্লিরা। এখনও দলে দলে আসছেন সাথীরা। ময়দান জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। এভাবেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে দল বেঁধে টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে আসছেন ধর্মপ্রাণ লাখো মুসল্লি। আল্লাহর ইবাদতে মশগুল থাকার জন্য দূর দূরান্ত থেকে আসছেন মুসল্লিরা। মুসল্লিদের নিরাপত্তায় পুরো ইজতেমা মাঠ জুড়ে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 7,000 সদস্য। মানুষ সবাই দিনের পথে আসতে পারে, সঠিক পথে আসতে পারে, মানুষ যাতে গুরমাই থেকে বের হয়ে আসতে পারে। ইতিপূর্বে শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন হয়েছে। আমরা আশা করি ইনশাআল্লাহ এই বছরও শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন হবে। বিদেশি মেহমানরা ঠিকমতো তাদের কোনো সমস্যা না হয়, এই জন্য আমরা প্রায় 1,500 বানের মতো টিন তাদেরকে আমরা দিয়েছি। মুসল্লিদের নিরাপত্তায় পুরো ইজতেমা মাঠ জুড়ে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 7,000 সদস্য। সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ওয়াচ টাওয়ারের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ফুড পেট্রোলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা পিকেটিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা সিসি ক্যামেরা সারাক্ষণই আমরা মনিটর করছি, আমরা ড্রোনের মাধ্যমে মনিটর করছি। আশা করি ইজতেমাকে কেন্দ্র করে কোনো অঘটন হবে না ইনশাআল্লাহ। আমরা সকলে সতর্ক আছি। এবার ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের অধীনে 2 ধাপে অনুষ্ঠিত হবে ইজতেমা। প্রথম পর্ব 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি, দ্বিতীয় পর্ব শুরু হবে 3রা ফেব্রুয়ারি। সবশেষ 14 ফেব্রুয়ারি ইজতেমার 3য় পর্ব আয়োজন করার কথা রয়েছে মাওলানা সাতপন্থীদের। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, গাজীপুর। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অমর 21শে বইমেলা। এবারের মেলায় অংশ নিচ্ছে 708টি প্রকাশনা প্রতিষ্ঠান। বাংলা একাডেমি প্রাঙ্গণে 99 ও সোহরাওয়ার্দী উদ্যানে অংশ থাকছে 609টি স্টল। বাংলা একাডেমি মিলনায়তনের সংবাদ সম্মেলনে মহাপরিচালক বলেন, মানসম্মত বইয়ের বিচারে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। নীতিমালা বিরোধী কোনো বই প্রদর্শন ও বিক্রয় করা যাবে না। মিজান শাহজাহানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই প্রতিপাদ্যে 1 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর 21শে বইমেলা। বাংলা একাডেমির মূল মঞ্চে
ওই দিন বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেলা প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্টল সাজাতে ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও কারিগররা। বাচ্চারা বইমেলা এসে যেন তারা ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারে, সেটার জন্যই আমাদের এই প্রচেষ্টা। মেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক সরকার আমিন বলেন, অল্প সময়ের মধ্যেই পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বইমেলা প্রাঙ্গণ। স্টল যারা বানাচ্ছেন তাদের কর্মীরা রাত দিন কাজ করছেন। আগামীকালের মধ্যে আমার ধারণা মেলার যে সৌষ্ঠবটি সেটা সবার সামনে ফুটে উঠবে। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, একটি ব্যতিক্রমী মেলা উপহার দিতে চান তারা, যেখানে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ থাকবে না। নীতিমালা আছে, সেই নীতিমালার মূল কথাটা হলো যাকে আমরা দেশ বলি, জাতি বলি, ইতিহাস বলি, সেগুলোর নীতি বিরুদ্ধ বই পুস্তকের ব্যাপারে সতর্ক থাকা হবে। দলীয় বিবেচনায় স্টল বরাদ্দের অতীতের বদনাম এবার ঘোচাতে চান বাংলা একাডেমি কর্তৃপক্ষ। রুটি মত ফুরিয়ে যাবে, পেরিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু একটি বই অনন্ত যৌবনা যদি তেমন বই হয়। সৈয়দ মোস্তফা আলীর আকাঙ্ক্ষিত তেমন বই, ভালো মানের বই পাঠকরা পাবেন কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। বাংলা একাডেমি দলীয় বিবেচনায় স্টল বরাদ্দ বন্ধ করেছে, এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ, কিন্তু তারা ভালো বই মানসম্মত বই দিতে পারবেন কিনা সেটি নির্ভর করছে প্রকাশকদের আর লেখকদের আন্তরিকতার উপর। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশ জামাতে ইসলামী যৌক্তিক সময় দিতে চায় বলে আবারও জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে জয়পুরহাটে কর্মী সম্মেলনে তিনি বলেন, ক্ষমতার শেষ দিন পর্যন্ত ফ্যাসিবাদ আওয়ামী লীগ মানুষ হত্যা করেছে। জানান এই গণহত্যার বিচার নিশ্চিত করার কথা। দুর্নীতিবাজরা যেন আর কোনোভাবেই আর ক্ষমতায় আসতে না পারে সেই বিষয়ে দেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর ব্লেড বাবু হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি রাজন ও রনিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পল্লবীর স্বপ্ননগর নতুন রোডের বাদশা মিয়ার চায়ের দোকানের সামনে থেকে ব্লেড বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেছে ডিবি। এলাকায় আধিপত্য বিস্তার, চুরি ও ছিনতাইয়ের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসী রাজন গ্রুপের এলোপাতারি ছুরিকাঘাত ও মারধরে মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু নিহত হন। প্রত্যক্ষদর্শী এবং আরো অন্যান্য গোপন সংবাদের ভিত্তিতে আমরা গত 24শে জানুয়ারি মিরপুর 10 এলাকা হতে ইরফান হোসেন তুফান নামে আরেকজন অপরাধীকে গ্রেপ্তার করি। এরপরে 26শে জানুয়ারি রাত 1 ঘটিকায় মিরপুর এলাকা থেকে রাব্বি নামে আরেকজন অপরাধীকে গ্রেপ্তার করি। হত্যাকাণ্ডের যে মূল আসামি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানা এলাকা হতে এই মামলা 3 এবং 4 নম্বর এজাহার নামে আসামি রাজন এবং রনি, যারা আপন দুই ভাই, তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আমদানি করা ফলের উপর বাড়তি সম্পূরক শুল্ক না কমালে 4 ফেব্রুয়ারি থেকে সারা দেশে ফল সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীর বাদামতলী ফ্রুট মন্ডি এলাকায় মানববন্ধনে এই ঘোষণা দেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, আড়তদার, রপ্তানিকারক সহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা। তাদের দাবি 20% সম্পূরক শুল্ক বাড়িয়ে 30% করায় ফল বিক্রি কমে গেছে। তাই রমজানের আগে ফলের বাজার স্বাভাবিক রাখতে বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। অনতিবিলম্বে সরকারকে বিলাসী পণ্য থেকে বাদ দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য হিসেবে ঘোষণা করুন এবং এটার উপরে যে বর্ধিত শুল্ক আছে সেই বর্ধিত শুল্ক প্রত্যাহার করুন। সরকার যদি আমাদের দাবি এর মধ্যে না মানে আগামী সোমবার পর্যন্ত 3 তারিখ পর্যন্ত সোমবার আমরা সব ব্যবসায়ী মিলে, সারা বাংলাদেশের ফল ব্যবসায়ী মিলে এনবিআর এর সম্মুখে শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করব। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পণ্য রপ্তানিতে এলসি খুলতে এখনও জটিলতা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, BKMEA।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের সাথে সাক্ষাৎ শেষে একথা জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম। এ সময় তিনি বলেন, বাইং হাউসগুলো অনিয়ম করলে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবস্থা নিতে পারে না। এজন্য তাদের উপর নজরদারি বাড়াতে বস্ত্র দপ্তরকে পরামর্শ দেবে কেন্দ্রীয় ব্যাংক। অনুমোদন ছাড়া শিপিং প্রতিষ্ঠানগুলো যাতে পণ্য পরিবহন করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ করেছে বিকেএমইএ। এলসি করতে দিছি 15 দিন হয়ে গেছে, 20 দিন হয়ে গেছে, ব্যাক টু ব্যাক করছেন না কেন? 1 মাস হয়ে গেছে, ব্যাক টু ব্যাক হচ্ছে না। এরকম অভিযোগ প্রতিদিনই আমরা পাচ্ছি। তখন টাইম মেনটেন করতে পারি না, শিপমেন্ট শিডিউল মেনটেন হয় না, তখন কিন্তু আমাকে ডিসকাউন্ট অথবা এয়ার শিপমেন্ট ইত্যাদি আমাকে ফেস করতে হয়। আর সেটা করতে গেলে বড় ধরনের লসের মুখে আমাদের পড়তে হয়। আঞ্চলিক ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে বাংলাদেশের অবস্থানকে বিশ্বমঞ্চে তুলে ধরতে অত্যাধুনিক হোম অ্যাপ্লায়েন্স প্ল্যান্ট চালু করল সিঙ্গার বাংলাদেশ। নারায়ণগঞ্জের ২৫০০-এ তুরস্কের কচ গ্রুপের একটি ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান বেকোর সহযোগিতায় এই উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। এর উদ্বোধন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, এমন উদ্যোগে আরও বেশি বিনিয়োগকারীকে এই বাজারে আসার উৎসাহ যোগাবে। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। ঢাকার অদূরে নারায়ণগঞ্জের ২৫০০-এর এই কারখানায় তৈরি হচ্ছে সিঙ্গারের ফ্রিজ। সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার, যোগ্য নেতৃত্ব আর কর্মীদের একাত্মতায় গৃহস্থালির এসব পণ্যে সিঙ্গারের সাথে যুক্ত হয়েছে তুরস্কের ব্র্যান্ড বেকো। ১,৩৫,০০০ বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত এই প্ল্যান্টটিকে বলা হচ্ছে দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে প্রতিষ্ঠিত একটি ফ্ল্যাগশিপ প্রকল্প। বলা হচ্ছে এখানে তৈরি হবে ৮,০০০ মানুষের কর্মসংস্থান, যেখানে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য গৃহস্থলী পণ্য তৈরি করা হয়। এই প্ল্যান্ট উদ্বোধনে তাই এমন আয়োজন করে সিঙ্গার। তরুণ উদ্যমী সব কর্মীদের সাথে নিয়ে এই আয়োজনের উদ্বোধন করেন তুরস্কের রাষ্ট্রদূত সহ বেকো সিঙ্গারের কর্মকর্তারা। নতুন এই প্ল্যান্টটি সিঙ্গার বাংলাদেশের জন্য একটি টেকসই, স্মার্ট এবং বাজারে এই প্রতিষ্ঠানের অবস্থানকে আরো শক্তিশালী করবে বলে জানান তারা। সকল বিনিয়োগকারীরাই বাংলাদেশের সেরা রাষ্ট্রদূত। সিঙ্গার আর বেকোর মতো কোম্পানির সাফল্য এই বাজারের সম্ভাবনা দেখায়। এমন উদ্যোগ সাধারণ গ্রাহকদের মাঝেও ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে বলে আশাবাদী সিঙ্গার বাংলাদেশ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষে এ পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমেরিকান এয়ারলাইন্সের বিমানটিতে ৬৪ জন আরোহী ছিলেন, আর সামরিক হেলিকপ্টারটিতে আরোহী ছিলেন ৩ জন। দুর্ঘটনার কেউ বেঁচে নাও থাকতে পারে বলে শঙ্কা দেশটির জরুরি বিভাগের। দুর্ঘটনার সাথে সাথে রিগান বিমানবন্দর থেকে সমস্ত ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটন ডিসির রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হল হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী প্লেনের সংঘর্ষ হয়। এরপরই বিমান ও হেলিকপ্টার সেখানকার পোটোমাক নদীতে বিধ্বস্ত হয়। সাথে সাথে উদ্ধার অভিযান শুরু করেছেন অনুসন্ধান কর্মীরা। আমেরিকান এয়ারলাইন্সের বিমানটিতে ক্রুসহ ৬৪ আরোহী ছিলেন। অন্যদিকে ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে ৩ মার্কিন সৈন্য ছিলেন। ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, দুর্ঘটনার পর বিমানবন্দরটিতে সব প্লেন ওঠানামা বন্ধ করে দেয়া হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার হেলিকপ্টারগুলো এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। পোটোমাক নদীতে উদ্ধারের জন্য নৌকা ও ডুবুরি নামানো হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ভয়াবহ দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। দু সালে সুইডেনে পবিত্র কুরআন পুড়িয়ে বিশ্বব্যাপী সমালোচনা সৃষ্টি করা ইরাকি যুবক সালওয়ান মমিকা দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে। স্টকহোম পুলিশ বিভাগ জানায়, গতরাতে সালওয়ান মমিকাকে গুলি করা হয়।
এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত থাকার দায়ে অন্তত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় আজ মমিকা ও তার সহযোগীর বিরুদ্ধে আদালতের রায় দেওয়ার কথা ছিল, তবে তিনি গুলিতে নিহত হওয়ায় রায় স্থগিত করে আদালত। নিহত সালওয়ান মমিকা সুইডেনে রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে বসবাস করছিলেন। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দেশে প্রচলিত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি জানিয়েছেন চিকিৎসকরা। হৃদরোগ, স্ট্রোক ও শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদী রোগ সহ বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম কারণ হিসেবে তামাকজাত পণ্যের ব্যবহারকে দায়ী করেন তারা। বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের অগ্রগতি ও তামাকমুক্ত বাংলাদেশ গঠনে চিকিৎসকদের সম্পৃক্ততা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন চিকিৎসকরা। দেশে তামাকজনিত মৃত্যুর হারও শঙ্কাজনক জানিয়ে সেমিনারের প্রধান অতিথি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, নতুন প্রজন্মকে তামাকের ক্ষতিকর দিক থেকে বাঁচাতে দ্রুত বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন পাশ করতে হবে। পার্টেক্স খেলার খবর। বিপিএল এর শুরু থেকে উঠতে থাকা রংপুর রাইডার্স হারের বৃত্তে পড়েছে। মিরপুরে খুলনা টাইগার্সের কাছে 46 রানের বড় ব্যবধানে হেরেছে তারা। টানা 8 জয়ের পর টানা 4 ম্যাচে হারল প্লে অফ নিশ্চিত করা রংপুর রাইডার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নাইম শেখের সেঞ্চুরিতে 4 উইকেটে 220 রানের পাহাড় গড়ে খুলনা টাইগার্স। ওপেনিংয়ে নামা ম্যাচ সেরা নাইম 62 বলে 7-4 আর 8 ছক্কায় 111 রানে অপরাজিত থাকেন। জবাবে মাত্র 11 রানেই তৌফিক খানের উইকেট হারায় রংপুর। তবে এক প্রান্ত আগলে রেখে বোলারদের শাসন করেন সৌম্য সরকার। 48 বলে 74 রানের ইনিংস খেললেও 9 উইকেটে 174 রানের বেশি সংগ্রহ করতে পারেনি রংপুর রাইডার্স। পরাজয়ের পরেও 12 ম্যাচে 8 জয় 16 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। আর 11 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে পঞ্চমে থাকা খুলনা জমিয়ে তুলল প্লে অফের লড়াই। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি20 ম্যাচেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ার্নার পার্কে হেরেছে 106 রানের বড় ব্যবধানে। প্রথমে ব্যাট করে কিয়ানা জোসেফো দিয়ান্দ্রা ডটিনের বিধ্বংসী ব্যাটিংয়ে 6 উইকেটে 201 রানের পাহাড় গড়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। কিয়ানা 36 রানে 63 এবং ডটিন 20 বলে 49 রান করেন। জবাবে 9 উইকেটে মাত্র 95 রান সংগ্রহ করে নিগার সুলতানা জ্যোতির দল। রানের হিসাবে টি20তে বাংলাদেশের মেয়েদের এটি দ্বিতীয় বড় হার। 2022 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে 132 রানে হারের পর এটি সবচেয়ে বড় পরাজয়। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। মহাখালীতে সড়ক অবরোধ করে তিতুমির কলেজে শিক্ষার্থীদের গণ অনশন। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা সহ 9 দফা দাবি। রাজধানী জুড়ে তীব্র যানজটে ভোগান্তি। রাজনৈতিক দলে যোগদান বা পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত হয়নি, জানালেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের থেকে কেউ থাকবেন না দলে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি। 4 জেলায় ভার্চুয়াল কর্মশালায় তারেক রহমান। ক্ষমতায় গেলে বাজেটের 5 ভাগ শিক্ষা খাতে ব্যয় করার ঘোষণা। সংসদীয় আসনে সীমানা নির্ধারণ আইনের জটিলতা কাটাতে সংশোধন আনবে নির্বাচন কমিশন। সংস্কার প্রস্তাব নিয়ে শিগগিরই সরকারের কাছে আনুষ্ঠানিক মতামত। এবং বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হলো 58তম বিশ্ব ইজতেমা। টঙ্গী ময়দানে তাবলিগের শুরাই নিজামের সাথীদের ঢল, কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।